আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করে দিই আমরা। আজকে আমাদের হলো ইউএমএল, হ্যাঁ, যেটা মূলত ডিজাইনিং এর কাজে, সফটওয়্যার ডিজাইনিং এর কাজে ব্যবহার করা হয় সবচেয়ে বেশি ইউএমএল। ইউএমএল এটা হলো, ইউএমএল হলো ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। ইউএমএল এর ইলাবোরেশন। ইউএমএলটা কি এই জায়গায় দেখো, সেটাই বলা আছে যে যেটা আমি বললাম। ইউএমএলটা মূলত ডিজাইনিং এর কাজেই ব্যবহার করা হয়, সফটওয়্যার ডিজাইনিং এর কাজে। তো সেটা হলো ইউএমএল ইজ এ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর রাইটিং সফটওয়্যার ব্লুপ্রিন্টস। আর এটা কি, ইট ইজ এ ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ মেইনলি এ কালেকশন অফ গ্রাফিক্যাল, কিছু গ্রাফিক্যাল নোটেশন থাকে দ্যাট ডিপিক্টস দ্য মেথডস ইউজ টু এক্সপ্রেস দ্য ডিজাইন। হ্যাঁ, যেটা আমি বললাম সেটা দ্য ইউএমএল ইজ ল্যাঙ্গুয়েজ ফর ভিজুয়ালাইজিং, specifying, constructing, and documenting the artifacts of software system. ইউএমএল ইজ এ ভিজুয়াল মডেলিং ল্যাঙ্গুয়েজ ফর মডেলিং সিস্টেম। এই চারটা ইয়াতে মূলত ডিজাইনের কাজে, ডিজাইনের ইয়াতে ব্লুপ্রিন্টটা তৈরি করার জন্য, সফটওয়্যার ব্লুপ্রিন্টটা তৈরি করার জন্য ইউএমএলটা ব্যবহার করা হয়। এটা ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজই বলা যায়, বাট ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ। এটাতে কিছু নোটেশন থাকে, সেই নোটেশন গুলা দিয়েই তোমার ডিজাইন করা হয়। ইউএমএল এর থিংস গুলা কি কি, এই জায়গায় ধরো স্ট্রাকচারাল থিংস আছে। স্ট্রাকচার তো জানোই তোমরা, যে একটা স্ট্রাকচার থাকবে তোমার সফটওয়্যারটার, সেই স্ট্রাকচারাল থিংস। তারপরে হলো বিহেভিয়ারাল থিংস থাকবে, যেটাতে ধরো ইন্টারাকশনটা কিভাবে হবে, হ্যাঁ, স্টেট গুলা কিরকম হবে, হ্যাঁ, সেই জিনিসগুলো হলো বিহেভিয়ারাল থিংস। তারপরে হলো গ্রুপিং থিংস থাকে, কিছু প্যাকেজ থাকবে, সেই প্যাকেজের আওতায় বিভিন্ন ফাংশন গুলো থাকতে পারে, সেই গ্রুপিং থিংস থাকবে। আর অ্যানোটেশন থিংস, কিছু নোটস থাকতে পারে পাশে দিয়ে, যে কোন ফাংশনটার কোন মডিউলটার কি কাজ, সেই নোটস গুলা থাকতে পারে। সেগুলাও এই ইউএমএল এর মাধ্যমে ডিজাইনিং এ টোটালটাই ডিজাইন করে ফেলা যায় আর কি। আর ইউএমএল এর রিলেশনশিপ আছে, ধরো রিলেশনশিপ, অনেক ধরনের রিলেশনশিপ আছে। তোমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে রিলেশনশিপ দেখে আসছো, সেটা এক ধরনের রিলেশনশিপ। এই জায়গায় ধরো আরেক ধরনের রিলেশনশিপ। এই জায়গায় ধরো একটা অবজেক্ট আর, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? স্যার ক্লাসে আরো হ্যাঁ, কয়েকজন ঢুকবে স্যার, মানে ওয়েট করতেছে স্যার আপনার পারমিশনের জন্য। আচ্ছা আচ্ছা, ইয়া পাচ্ছে না না? জি স্যার। আচ্ছা, একজন মাত্র শুধু। হুম, একজন মাত্র ইয়াতে ছিল, ওয়েটিং রুমে ছিল, আর তো কেউ হ্যাঁ নেই। স্যার, একজনই ছিল স্যার। হ্যাঁ, এই জন্যই সবাইকে বলি যে অ্যাটলিস্ট একটু নির্দিষ্ট টাইমে এন্টার করার জন্য, কারণ ক্লাস যখন নেই তখন, যখন ইয়া করে তখন কিন্তু হ্যাম্পার হয় আর কি। এই জন্যই তো তোমাদেরকে একটা টাইম দিয়ে দেই, অ্যাটলিস্ট 4-5 মিনিট দিয়ে দেই। তো সেই টাইমের ভিতরে মোটামুটি সবাই ঢুকে গেলে সুবিধা হয় আর কি। তো ইউএমএল রিলেশনশিপটা তোমরা তো যেটা বললাম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এক ধরনের রিলেশনশিপ দেখে আসছো, তো এই জায়গায় হলো আরেক ধরনের রিলেশনশিপ। হ্যাঁ, একটা ডিপেন্ডেন্সি, একটা অ্যাসোসিয়েশন, একটা জেনারেলাইজেশন, একটা রিয়েলাইজেশন, একটা, এই 3-4 ধরনের রিলেশনশিপ আছে। তো এই রিলেশনশিপ গুলা কি সেটা আমরা দেখবো এই লেকচারের শেষেই, দেখবো যে এই রিলেশনশিপ গুলার কাজ কি। তারপরে ইউএমএল ডায়াগ্রাম আছে, সেগুলো ইউজ কেস ডায়াগ্রাম, যেটা ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে তুমি সবকিছু রিপ্রেজেন্ট করতে পারবা, সবকিছু রিপ্রেজেন্ট করে ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে, ইন্টারাকশন ডায়াগ্রাম দিয়ে ইন্টারাকশন গুলা ইয়া করে, ক্লাস ডায়াগ্রাম গুলা কোন কোন ক্লাস গুলো আমরা ইউজ করব, কি কি ক্লাস থাকবে, সেই ক্লাস গুলা রিপ্রেজেন্ট করে। তারপর স্টেট ডায়াগ্রাম, আমাদের স্টেট গুলা কি হবে, সেই স্টেট গুলা এই ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়। আর ডেপ্লয়মেন্ট ডায়াগ্রাম, আমরা ডেপ্লয় করি যে, সেই ডেপ্লয়মেন্ট ডায়াগ্রাম গুলা দিয়ে ডেপ্লয়মেন্টটা দেখানো হয়। ইমেল ডায়াগ্রামের যে জিনিসগুলো বললাম এগুলো দেখো, সেটাই এখানে বলা হয়েছে, ইউজ কেস ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, বিহেভিয়ারাল ডায়াগ্রাম। বিহেভিয়ারাল ডায়াগ্রামের ভিতরে আবার অনেকগুলা ভাগ আছে। আর ইমপ্লিমেন্টেশন ডায়াগ্রাম। এবারে দেখো সিমেন্টিক্স, যে ডায়াগ্রাম গুলা বললাম, সেই ডায়াগ্রাম গুলার সিমেন্টিক্স। সিমেন্টিক্স মানে হলো মর্মার্থ, এটার অর্থটা কি আসলে, এই ডায়াগ্রাম গুলার কি রিপ্রেজেন্ট করতেছে, এটার মর্মার্থটা কি। সিমেন্টিক্স মানে হইলো মর্মার্থ।
তো এটাতে হলো ইউজ কেস ডায়াগ্রাম। ইউজ কেস ডায়াগ্রামটা দেখো, এখানে বলা আছে রিপ্রেজেন্টস দ্য ফাংশন অফ এ সিস্টেম ফ্রম দ্য ইউজার্স পয়েন্ট অফ ভিউ। ইউজার্স পয়েন্ট অফ ভিউ থেকে সিস্টেমটার ফাংশন গুলাকে রিপ্রেজেন্ট করে ইউজ কেস ডায়াগ্রাম গুলা। হ্যাঁ, আমি যখন ইউজার, সেই ইউজার হিসেবে আমি কিভাবে কি বুঝবো সেগুলাই রিপ্রেজেন্ট করা হয় ইউজ কেস ডায়াগ্রাম। সিকোয়েন্স ডায়াগ্রাম আর টেম্পোরাল রিপ্রেজেন্টেশন অফ অবজেক্ট এন্ড দেয়ার ইন্টারাকশন। টেম্পোরাল মানেই হলো সময় নির্ভর। হ্যাঁ, মানে এটা হলো একটা কাজের মানে সিকোয়েন্স, একটা কোন কাজটার পরে কোন কাজটা হবে না হবে সেটাই রিপ্রেজেন্ট করে সিকোয়েন্স ডায়াগ্রাম দিয়ে আর কি। সময় নির্ভর, টেম্পোরাল মানে হলো সময় নির্ভর। আর কোলাবোরেশন ডায়াগ্রাম স্পেশাল রিপ্রেজেন্টেশন অফ অবজেক্ট লিঙ্কস এন্ড ইন্টারাকশন। স্পেশাল মানে হলো স্পেস রিলেটেড সামথিং। হ্যাঁ, তো স্পেস রিলেটেড কোনো কিছু যেটা থাকবে সেটা হলো কোলাবোরেশন ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করে। আর তারপর হলো অবজেক্ট ডায়াগ্রাম। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দেখে আসি যে অবজেক্ট গুলা কিভাবে আমরা তৈরি করি না করি, সেই অবজেক্ট গুলাকে রিপ্রেজেন্ট করে হলো অবজেক্ট ডায়াগ্রাম দিয়ে। তারপর ক্লাস ডায়াগ্রামও সেই একই আমরা দেখে আসছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা তৈরি করছি, তারপর অবজেক্ট গুলা তৈরি করে তারপরে আমরা পুরো প্রোগ্রামটা করছি। তো সেটা ক্লাস ডায়াগ্রাম, ক্লাস কোন কোন ক্লাসগুলো ইউজ হবে না হবে সেগুলো ক্লাস ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়। তারপর আরো ধর স্টেট চার্ট ডায়াগ্রাম, যেটা আমি বললাম যে স্টেট অনেকগুলো স্টেট থাকতে পারে একটা প্রোগ্রামে, সেই স্টেট গুলা কি কি হইতে পারে না হইতে পারে সেগুলো স্টেট চার্ট ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়। তারপরে অ্যাক্টিভিটি গুলো কি থাকবে, কম্পোনেন্ট কি কি কম্পোনেন্ট হবে, ডেপ্লয়মেন্ট ডায়াগ্রাম যেটা বললাম যে আমাদের ওই যে যে কম্পোনেন্ট গুলো তৈরি করে আমরা এগুলোকে ডেপ্লয় করতে হয়, সেই ডেপ্লয়মেন্টটা কিভাবে হবে না হবে সেটা এই ডায়াগ্রামের ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামের মাধ্যমে সেগুলো দেখানো হয়। এবার হলো হোয়াট ইজ ইউজ কেস ডায়াগ্রাম, যেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, যেটা যেহেতু আমি ক্লায়েন্ট সাইড থেকে আমি দেখবো। হ্যাঁ, সেই হিসেবে একজন একটা ডিজাইন তুমি যখন দিবা, একজন ক্লায়েন্ট যেন সেই ডিজাইনটা দেখেই বুঝতে পারেন, সেই জন্য ইউজ কেস ডায়াগ্রামটা মূলত ডেপিক্ট করা হয় আর কি। তো সেই জন্য ইউজারের সুবিধা অসুবিধা অনুযায়ী তুমি সেটা ডেপিক্ট করবা। হ্যাঁ, মানে ডেপিক্ট মানে হলো চিত্রিত করবা আর কি। হ্যাঁ, সেটা ডিজাইন করবা যেন এই যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট দেখেই বুঝতে পারে যে আসলে তুমি কি করতে চাচ্ছ, ক্লায়েন্ট কি দিতে চাচ্ছ। হ্যাঁ, আর টোটাল ফাংশন গুলা কি হবে না হবে সেটা যেন এই ডিজাইনটা দেখেই বুঝতে পারে। যেটা তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখবা যে ডিজাইনটা যখন করা হয় তখন একজন যে হয়তোবা সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তেমন কিছু জানেও না, সে কিন্তু এই ডিজাইনটা দেখে বুঝতে পারে যে তার প্রতিটা ফ্লোরে কয়টা রুম হবে, কোথায় কিচেন হবে, কোথায় ইয়া হবে, ভেন্টিলেটর হবে, কোথায় কি হবে না হবে, ডিটেলসটা কিন্তু বুঝতে পারে। হ্যাঁ, সেই হিসেবে আমাদের এটাও সেম ব্যাপার, বাট আমাদের এটা যেহেতু ভার্চুয়াল সেই জন্য একটু ডিফিকাল্ট ডিপেক্ট করা আর কি। কিন্তু যেহেতু এটার একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে আর আমাদেরটা প্রোডাক্টে তো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটাই ডিফারেন্স, বাট কনসেপচুয়ালি একই রকম আর কি। তো এই জায়গায় ধরো কারা কারা ইউজ কেস ডায়াগ্রামের কম্পোনেন্ট, সেগুলো হলো অ্যাক্টর আছে, ইউজ কেস আছে, সিস্টেম বাউন্ডারি আছে, রিলেশনশিপ আছে, অ্যাক্টর রিলেশনশিপ আছে। এখন এই অ্যাক্টর, ইউজ কেস, হ্যাঁ, সিস্টেম বাউন্ডারি, রিলেশনশিপ, অ্যাক্টর রিলেশনশিপ, হ্যাঁ, এগুলার সিমেন্টিক্সটা কি, সেই সিমেন্টিক্সটা আমরা এখন একটু দেখি। অ্যাক্টরটা কি? অ্যাক্টর হলো মূলত আমরা যে ক্লায়েন্ট তারাই হলো অ্যাক্টর। মানে ক্লায়েন্ট মানে হলো ইনপুট সাইড এবং আউটপুট সাইডের ক্লায়েন্ট এবং যারা ইউজার। হ্যাঁ, ইনপুট সাইড তো একটা আছে যে আমি ধরো একজন ব্যাংকেরই ফর এন এক্সাম্পল, ব্যাংকের এক্সাম্পলই ধরো যে আমি ব্যাংকে তো একজন ক্লায়েন্ট। হ্যাঁ, ক্লায়েন্ট মানে আমি টাকা পয়সা জমা দিব, তো আমি হলাম একজন অ্যাক্টর। হ্যাঁ, আবার অন্যান্য সাইডে আছে ধরো ব্যাংকের ম্যানেজার যে টাকা পয়সা রিসিভ করবে। হ্যাঁ, রিসিভ করবে মানে হলো ব্যাংকই রিসিভ করবে, বাট এটা তো দায়িত্বটা হলো ম্যানেজারের, সেই হিসেবে তাকে রিসিভার হিসেবে আমরা চিন্তা করতে পারবি। সেও একজন অ্যাক্টর। এখন ক্লায়েন্ট সাইডে হইলো আমি ইনপুট দিলাম, টাকা ঢুকাইলাম, আর রিসিভার সাইডে হইলো যে ম্যানেজার সে টাকা রিসিভ করলো। হ্যাঁ, সুতরাং দুইটাই অ্যাক্টর এবং সেই অ্যাক্টর অ্যাকচুয়ালি সিস্টেমের সাথে রিলেটেড না, বাট সিস্টেমের পার্ট। হ্যাঁ, কারণ এই দুই অ্যাক্টর যদি অ্যাক্টিং না করে তাহলে কিন্তু পুরো সিস্টেমই অকার্যকর, সিস্টেমের কোনো দরকারই ছিল না। সেই জন্য অ্যাক্টর হলো খুব ইম্পর্টেন্ট, বাট সিস্টেমের বাইরের দুইটা এলিমেন্টস।
এগুলা এখানে বলা হয়েছে যে অ্যাক্টরের রোলসটা কি হবে না হবে, যেগুলো আমি বললাম সেগুলাই আসলে এই জায়গায় বলা হয়েছে যে ইট ইজ রোল এ ইউজার প্লেজ উইথ রেসপেক্ট টু সিস্টেম। Actors are not part of the system, যেটা আমি বললাম, they represent anyone or anything that must interact with the system. Actors carry out use cases and a single actor may perform more than one use cases. তারপর আরো কিছু বলা আছে, সেগুলাই আর কি অ্যাক্টরের যেগুলো আমি বললাম সেটা হলো মূল যেমন এই জায়গায় দেখো অ্যাক্টরের যে অবজেক্টিভটা দেওয়া হয়েছে সেটা হলো an actor may input information to the system, যেটা আমি বললাম যে ইনপুট ইনফরমেশন টু দ্য সিস্টেম, যেটা ধরো আমি একজন ব্যাংকের কাস্টমার হিসেবে ক্লায়েন্ট হিসেবে আমি ইনপুট দিব। রিসিভ ইনফরমেশন ফ্রম দ্য সিস্টেম, ম্যানেজার একজন রিসিভার হিসেবে ব্যাংকের ম্যানেজার অথবা রিসিভার হিসেবে সেটা রিসিভ করবে, সেও অ্যাক্টর। হ্যাঁ, ইনপুট টু অ্যান্ড আউট ফ্রম দ্য সিস্টেম, মানে একটা ইনপুট দিব এবং সেটা আউট হবে, এবং সেটাতে যারা রোল প্লে করবে তারাই হলো অ্যাক্টর। এই জায়গায় আরো কোশ্চেন আছে যে অ্যাক্টরের ইয়াগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এইসব কোশ্চেন গুলার অ্যান্সারে যাদেরকে আমরা পাবো তারাই মূলত অ্যাক্টর। হু ইজ দ্য সিস্টেম, হু ইনিশিয়াল ইনস্টলস দ্য সিস্টেম, হু স্টার্টস দ্য সিস্টেম, হোয়াট আদার সিস্টেম ইউজ দিস সিস্টেম, এই জিনিসগুলো, এই কোশ্চেন গুলোর অ্যান্সার আমরা যাদেরকে পাবো তারাই হলো অ্যাক্টর। এই জায়গায় দেখো 4 ক্যাটাগরিজ অফ অ্যান অ্যাক্টর। অ্যাক্টরকে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ হলে অ্যাক্টর ছাড়া তো আসলে সিস্টেম অকার্যকর। হ্যাঁ, এই জন্য অ্যাক্টর কারা হবে সেই অ্যাক্টরকে বোঝানোর জন্য আসলে ডিটেলস এখানে বলা হয়েছে আর কি। এই জায়গায় প্রিন্সিপাল, সেকেন্ডারি অ্যাক্টর আছে, প্রিন্সিপাল অ্যাক্টর আছে, এক্সটার্নাল হার্ডওয়্যার আছে, আদার সিস্টেম আছে। যে অ্যাক্টরের ক্যাটাগরি আর কি, ক্যাটাগরি হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে 4টা ক্যাটাগরি, যেটা প্রিন্সিপাল অ্যাক্টর আছে, সেকেন্ডারি অ্যাক্টর আছে, এক্সটার্নাল হার্ডওয়্যার আছে, আদার সিস্টেমের আদার ইন্টারাকশনের জন্য যেই ডিভাইস গুলো আছে সেগুলো আছে অ্যাক্টরের ভূমিকা। অ্যাক্টর হইলে যে সেটা হিউম্যান বিং হইতে পারে তাও কিন্তু না। আমি ইনপুট সিস্টেমে থেকে যে অটোমেটিক্যালি কোনো ডাটা আমার সিস্টেমে ইনপুট দেয় সেটাও কিন্তু অ্যাক্টর। তারপরে ইউজ কেস। হ্যাঁ, ইউজ কেসটা কি, হোয়াট ইজ ইউজ কেস? এই ইউজ কেস যেটা আমি বললাম যে ইউজ কেসটা হলো টোটালটাকে রিপ্রেজেন্ট করে, যেটাতে অ্যাক্টর সহ থাকবে। হ্যাঁ, অ্যাক্টর সহ টোটাল যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করবে, যেটা ক্লায়েন্ট দেখেই বুঝতে পারবে যে তার সিস্টেমে আসলে কি হচ্ছে না হচ্ছে, কারা অ্যাক্টরের ভূমিকা পালন করতেছে। ইউজ কেসটা কি? ইউজ কেস ইজ এ প্যাটার্ন অফ বিহেভিয়ার দ্য সিস্টেম এক্সিবিটস, প্রদর্শন করে। Each use case is a sequence of related transaction performed by an actor and the system in dialogue. Use case is dialogue between an actor and the system. হ্যাঁ, যেটা আমি বললাম যে যে জায়গায় অ্যাক্টর থাকবে সিস্টেমে থাকবে এবং ডায়ালগ প্লে করবে দুইজন সিস্টেমের সাথে অ্যাক্টর। এই জায়গায় সেগুলো বলা হয়েছে। এই জায়গায় দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইউজ কেসটা আর একটু ক্লিয়ারলি বোঝার জন্য। হ্যাঁ, ইউজ কেস এক্সাম্পলটা দেখো, the following use case describes the process of opening a new account in the bank. একটা তুমি নিউ অ্যাকাউন্ট খুলতে গেলাম, সেই জায়গার ইউজ কেসটা কিরকম হবে সেটাই এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এই জায়গায় দেখো ইউজ কেসটা কি, ওপেন এ নিউ অ্যাকাউন্ট, এটা হলো ইউজ কেস। হ্যাঁ, এই জায়গার অ্যাক্টরস কারা? অ্যাক্টরস হলো কাস্টমাররা, ক্যাশিয়াররা, ম্যানেজার। হ্যাঁ, এরা হলো অ্যাক্টর। যেটা যারা সিস্টেমের সাথে জড়িত থাকবে, যেই নিউ অ্যাকাউন্ট যেই খোলা হবে সেই সিস্টেমটার সাথে জড়িত থাকবে হলো কাস্টমার, ক্যাশিয়ার, ম্যানেজার। পারপাস কি? লাইক টু হ্যাভ নিউ সেভিংস অ্যাকাউন্ট। হ্যাঁ, নতুন সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্যই মূলত এটা খোলা হচ্ছে। আর ডেসক্রিপশনটা এখানে বলা আছে যে যেটা আমি বললাম, কাস্টমার অ্যারাইভস ইন দা ব্যাংক, যেটা আমরা করি আর কি, একজন কাস্টমার যে কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট করবে সেই জিনিসটা। এটা হলো একটা ইউজ কেস। ইউজ কেস সেই ইয়াতে, আর এটা হলো প্রাইমারি ইউজ কেস। ইউজ কেসের পরে হলো এখন আসলে হলো সিস্টেম বাউন্ডারি। হ্যাঁ, অ্যাক্টরও গেল, এখন হলো সিস্টেম বাউন্ডারি। সিস্টেম বাউন্ডারিতে কি দেখা যায়? ইট ইজ শোন অ্যাজ এ রেক্টাঙ্গেল, মানে এটা রেক্টাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সিস্টেম বাউন্ডারিকে। তুমি যখন ডিজাইন করবা তখন রেক্টাঙ্গেল দিয়ে
সিস্টেম বাউন্ডারিকে তুমি রিপ্রেজেন্ট করবা। আর অ্যাক্টরকে দেওয়া হয় হলো কিছু উপবৃত্তাকার, যেটা তোমরা আগে সেটা দেখো, অ্যাক্টরকে রিপ্রেজেন্ট করা হলো যে এই ধরনের না, এই জায়গায় আচ্ছা পরে আছে সেটা, হ্যাঁ অ্যাক্টরকে কোন ইয়া দিয়ে রিপ্রেজেন্ট করে। the external environment is represented only by actors. External environment যেটা সেটা কেবলমাত্র অ্যাক্টরস রিপ্রেজেন্ট করে। আর রিলেশনশিপ দেখো, রিলেশনশিপের জন্য যে নোটেশনগুলো ইউজ করা হয়, দেখো নিচের যে নোটেশনগুলো ইউজ করা হয়েছে এগুলো রিলেশনশিপ বোঝানোর জন্য ইউজ করা হয় আর কি। বিভিন্ন ধরনের রিলেশনশিপ আছে, কোনটার সাথে কোন ইউজ কেসের সাথে কোন ইউজ কেসের কি ধরনের রিলেশনশিপ আছে, অথবা অ্যাক্টরের সাথে কি ধরনের রিলেশনশিপ আছে সেটা বোঝানোর জন্য এই ধরনের নোটেশনগুলো ইউজ করা হয়। আর রিলেশনশিপ বিটুইন টু ইউজ কেসেস ইজ এক্সটেন্ড ইউজেস, এই দুই ধরনের শব্দগুলো ইউজ করা হয়। আর এটা মূলত কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। Relationship between use case and actor is often referred as communicates. Relationship between two use cases is referred as either uses or extends. হয় ইউজ করবে অথবা এক্সটেন্ড করবে, যে কোনো একটা। তারপরে ইউজের কি কি ফাংশনালিটি গুলো আছে সেই জিনিসগুলা এখানে বলা হয়েছে নিচে ইউজেস। তারপর এক্সটেন্ডের ক্ষেত্রে কি হবে সেটা হলো ইট ইজ ইউজ টু শো অপশনাল বিহেভিয়ার। কিছু অপশনাল বিহেভিয়ার থাকে যেগুলো না হইলেও চলে, বাট হইলে ভালো হয়, সেই জিনিসগুলোকে এক্সটেন্ড দিয়ে মূলত রিপ্রেজেন্ট করা হয়। যেমন তোমাদের প্রোগ্রামে অথবা কোনো একটা সফটওয়্যার তৈরি করবো, সেই যে কিছু হয়তো অপশনাল বিষয়াদি থাকে, সেই অপশনাল জিনিসগুলোকে তুমি ডিজাইনে এক্সটেন্ড দিয়ে রিপ্রেজেন্ট করবে। এই জায়গায় আরো ক্লিয়ারলি বলা আছে তুমি কিভাবে প্রত্যেকটা ইউজ কেসটা কিরকম হবে, তার ডায়াগ্রামটা কিরকম হবে, হ্যাঁ অ্যাক্টর কি, হ্যাঁ অ্যাক্টরের ডায়াগ্রামটা কিরকম হবে, সিস্টেম বাউন্ডারি কি, সিস্টেম বাউন্ডারি ডায়াগ্রামটা কি হবে, এই টেবিলে পুরাটা সামারাইজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ সুতরাং এটা দেখলেই তুমি, এটা দেখেই তুমি তোমার একটা সফটওয়্যারের যে ডিজাইন করবা সেই ডিজাইনটা তুমি করে নিতে পারবা। মানে আমি আগে যা বললাম তার প্রায় সবগুলাই এই জায়গায় সামারাইজ করে দেওয়া হয়েছে এই টেবিলটাতে। এই যে এই জিনিসগুলাই ব্যবহার করা হয়, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন, এক্সটেন্ড, হ্যাঁ এই জিনিসগুলাই রিলেশনশিপ সহ যা যা আছে সবগুলোই এখানে দেখানো হয়েছে। ইনক্লুড, হ্যাঁ ইনক্লুডকে কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবা এগুলো সবই এই টেবিলে দেখানো হয়েছে। সুতরাং এই টেবিলটা দেখলে তুমি মোটামুটি তোমার সফটওয়্যার ডিজাইনটা, প্রাথমিক ডিজাইনটা তুমি করে ফেলতে পারবা। আর এই জায়গা হলো তোমার রিলেশনশিপ গুলো দেখানো হয়েছে। হ্যাঁ অ্যাসোসিয়েশন রিলেশনশিপটা কি, হ্যাঁ সেই অ্যাসোসিয়েশন রিলেশনশিপটা হলো কি, a relationship between an actor and a use case in which an interaction occurs between them. রিলেশনশিপটা হলো যে অ্যাসোসিয়েশনটা হলো তোমার যে অ্যাক্টরের সাথে ইউজ কেসের যে রিলেশনশিপটা সেটাই হলো অ্যাসোসিয়েশন, যে জেনারেল রিলেশন। অ্যাক্টরের সাথে একটা জেনারেল রিলেশনশিপ, সিস্টেমের একটা জেনারেল রিলেশনশিপ থাকবে, সেই জেনারেল রিলেশনশিপটা হলো অ্যাসোসিয়েশন। এই জায়গায় এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেই এক্সাম্পলটা কিভাবে প্লে করতেছে এবং কোন কোন নোটেশনটা কি কাজে ব্যবহৃত হচ্ছে সেটাই নিচে ডেসক্রাইব করা হয়েছে। তারপরে ধরো যে এতক্ষণ আমরা যেটা বললাম যে ইউজ কেস এক্সটেন্ড রিলেশনশিপ, এক্সটেন্ড রিলেশনশিপটা কিভাবে হবে। এক্সটেন্ড তো আমি যেটা বললাম যে অপশনাল কোনো ফিচার যদি থাকে আমাদের সফটওয়্যারে সেই ফিচারগুলোকে এক্সটেন্ড দিয়ে বোঝানো হয়, সেই ক্ষেত্রে সাধারণত এক্সটেন্ড রিলেশনশিপ গুলা ইউজ করা হয়। দেখো এটা বলা হয়েছে কি, a use case consisting of steps extracted from a more complex use case in order to simplify the original case and that extend its functionality. হ্যাঁ এক্সটেন্ড তোমার ইয়াটা রিলেশনশিপটা কি কিভাবে ইয়া করা হয়, দেখো যে সেটা তো রিলেশনশিপের যে নোটেশনটা তো ইউজ করা হবে, সেটার ভিতরে এক্সটেন্ড গুলাই লিখতে হবে। আর একটা দেখো প্লেস নিউ মেম্বার ওয়ার্ডার, হ্যাঁ এটা হলো মূল ইউজ কেস।
আর এটা হলো জেনারেট ওয়্যারহাউস প্যাকিং অর্ডার, আর ক্যালকুলেট অর্ডার সাবটোটাল এন্ড সেলস ট্যাক্স, এগুলো হলো অপশনাল। তো সেটা তোমার না করলে হয়। আর প্লেস নিউ মেম্বার অর্ডারটাই হলো মূল আমাদের ইউজ কেস। হ্যাঁ, আর ওয়্যারহাউসের প্যাকিং অর্ডার এটার উপর ডিপেন্ড করে। তো সেটা ধরো ম্যান্ডেটরি না, অপশনাল একটা বিষয়। সেই অপশনাল বিষয়টাকে আমরা কিভাবে চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, সেটা হলো এই এক্সটেন্ডের মাধ্যমে আর কি। সেটাই এখানে দেখানো হয়েছে আর কি। ধরো এই যে আমাদের অর্ডারের সাবটোটালটা কি হবে, ট্যাক্সটা কি হবে না হবে, সেটা ধরো আমাদের নিউ মেম্বার অর্ডারের উপরে কিছুটা ডিপেন্ড করে। বাট সেটা যে আমাদের লাগবে তাও কিন্তু না। হ্যাঁ, সেটা না হলেও চলে, আমাদের নিউ মেম্বার অর্ডারটাই হলেই আমাদের সফটওয়্যারটা হয়ে যায়। বাট তারপরে সেটা করলে আমাদের সফটওয়্যারের যে পরিপূর্ণতা যেটা আছে সেটা প্রকাশ পায়। সেই জন্য আমরা মূলত সেগুলো ইউজ করছি। আর সেগুলো অপশনাল জিনিস, সেই অপশনাল জিনিসগুলোকে এক্সটেন্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তারপরে অ্যাবস্ট্রাক্ট ইউজ কেস আছে একটা। অ্যাবস্ট্রাক্ট হলো যে একটা যেন আমাদের রিডান্ডেন্সি না হয়। হ্যাঁ, মানে একই জিনিস যেন বারবার না আসে। ধরো আমার একটা ইউজ কেস আছে, এই ইউজ কেসে ধরো আমার অ্যাড্রেস আছে। হ্যাঁ, আরেকটা ইউজ কেস আছে, সেটা তো আমার অ্যাড্রেস আছে। এখন আমার অ্যাড্রেস তো দুইবার হয়ে গেল। হ্যাঁ, এটা হলো রিডান্ডেন্সি। এই ধরনের রিডান্ডেন্সি যেন না হয় সেই জন্য অ্যাবস্ট্রাক্ট ইউজ কেসটা ইউজ করে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়। এই জায়গাতে তুমি দেখো প্লেস নিউ মেম্বার অর্ডার, যখন নিউ মেম্বার অর্ডার দিবে তখন তো তার অ্যাড্রেস থেকে শুরু করে যা আছে সবকিছুই থাকবে। তারপর আবার দেখো যে এই জায়গায় আছে সাবমিট চেঞ্জ অফ পোস্টাল অ্যাড্রেস। হ্যাঁ, আবারও পোস্টাল অ্যাড্রেস আছে, ডাবল হয়ে গেল। ডাবল হয়ে যাওয়ার কারণে তো তোমার সেটা রিডান্ডেন্সি হবে। সেই রিডান্ডেন্সির জন্য না হয় সেই জন্য রিভাইজ পোস্টাল অ্যাড্রেস নামে একটা অ্যাবস্ট্রাক্ট ইউজ কেস তৈরি করা হয়, যেটা রিপ্রেজেন্ট করে যে এই জায়গায় কোনো রিডান্ডেন্সি হবে না। তারপর হলো ইউজ কেস ডিপেন্ডস অন রিলেশনশিপ। ডিপেন্ডস অন মানে তো তোমরা সবাই জানো ডিপেন্ডস অন যে নির্ভর করা। একটা ইউজ কেস যখন আরেকটা ইউজ কেসের উপরে ডিপেন্ড করে তখন বলা হয় ডিপেন্ডস অন রিলেশনশিপ। হ্যাঁ, এই জায়গায় তুমি দেখো এক্সাম্পলটা দেখো। এই জায়গায় দেখো ডিপেন্ডস অনটা কি। এই জায়গায় তোমার মেয়েকে উইথড্রল, এখন মেয়েকে উইথড্রলটা ডিপেন্ড করে হলো মেয়েকে ডিপোজিট। এখন তোমার যদি ডিপোজিটই না থাকে তাহলে তুমি উইথড্র করবা কিভাবে? এই জন্য তোমার মেয়েকে ডিপোজিট ইউজ কেসটার উপরে তোমার মেয়েকে উইথড্রল ইউজ কেসটা ডিপেন্ড করে। হ্যাঁ, সেটাই দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে। আবার ডিপোজিটটা ডিপেন্ডস করে কিসের উপরে? এস্টাবলিশ ব্যাংক অ্যাকাউন্ট। তোমার যদি ব্যাংক অ্যাকাউন্টই না থাকে তাহলে তুমি ডিপোজিট করবাই কি? এই জন্য এস্টাবলিশ ব্যাংক অ্যাকাউন্টের উপরে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ কেসটার উপরে ডিপেন্ড করে মেয়েকে ডিপোজিট। আর এই জায়গায় দেখো পূর্ণাঙ্গভাবে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে তুমি পরিপূর্ণ একটা ইউজ কেস ডায়াগ্রাম কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবা, অঙ্কন করবা, ডায়াগ্রামটা তৈরি করবা, সেটা দেখানো হয়েছে। এই জায়গায় দেখো অ্যাক্টর আছে, হ্যাঁ, টেলিফোন ক্যাটালগ, চেক স্ট্যাটাস, প্লেস অর্ডার, ফিল অর্ডারস, হ্যাঁ, এস্টাবলিশ ক্রেডিট। হ্যাঁ, এটা হলো একটা নর্মাল একটা ধরো একটা শপের ইউজ কেস ডায়াগ্রাম। হ্যাঁ, তারপর হলো ইউজ কেস ডিপেন্ডেন্সি ডায়াগ্রাম। এই গ্রাফিক্যাল ডিপিকশন অফ দ্য ডিপেন্ডেন্সিস এমং ইউজ কেসেস। হ্যাঁ, এই জায়গাতে ধরো গ্রাফিক্যাল ডিপিকশনটা হবে, সেটা ডিপেন্ডেন্সি রিলেশনশিপটা তো একটু আগে যেটা বললাম সেটাই। এই যে ইউজ কেস রিলেশনশিপটা এখানে দেখানো হয়েছে। ধরো একটা এই জায়গায় টোটালটাই হলো একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে পারো অথবা ইনভেন্টরি সিস্টেম বলতে পারো, যেটার ইউজ কেস রিলেশনশিপ গুলা দেখানো হয়েছে। মানে ইউজ কেস ডায়াগ্রাম গুলো ইউজ করে একটা পরিপূর্ণ ডিজাইন করা হয়েছে এবং সেই জায়গায় যে রিলেশনশিপ গুলা তৈরি হয়েছে সেই রিলেশনশিপ গুলা দেখানো হয়েছে। এটা বলতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম বা একটা ইনভেন্টরি সিস্টেম। হ্যাঁ, সেই জায়গাতেই তোমার ধরো সাপ্লাই চেইনের সাথে প্লেস অর্ডার করতে হবে, সেই জায়গায় কি কি ইনক্লুড হবে, হ্যাঁ, সেই ইনক্লুড গুলাকে কিভাবে তুমি ডিজাইনে রিপ্রেজেন্ট করবা সেইটাই এখানে দেখানো হয়েছে। এক্সটেন্ড কি হবে, এক্সটেন্ডেড ইয়াটা আমি যেটা বললাম। হ্যাঁ, এক্সটেন্ডটা হবে মূলত অপশনাল জিনিসগুলা, ইনক্লুড হলো যেগুলা ম্যান্ডেটরি জিনিসগুলা কিন্তু ইনক্লুড করতে হবে সেগুলো ইনক্লুড করে দিবা। ডিপেন্ডেন্সি যেটার উপরে ডিপেন্ড করবে এই জিনিসগুলা কিভাবে তুমি পরিপূর্ণ একটা চিত্রে
দেখাবা, রিপ্রেজেন্ট করবা, সেটাই এখানে দেখানো হয়েছে। তারপর হলো বেস ইউজ কেস, হ্যাঁ, এই জায়গায় আরেকটা চিত্র দেখানো হয়েছে, সেটাও সেম ইয়াই, টোটালটাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা ডিজাইন। আর এটা হলো হোয়াইন টু মডেল ইউজ কেসেস, হ্যাঁ, মডেল ইউজার রিকোয়ারমেন্টস উইথ ইউজ কেসেস। যখন ইউজার রিকোয়ারমেন্টসটা পাবা, তখন তুমি ইউজ কেসটা ইউজ করবা, ইউজ কেস গুলা। মডেল টেস্ট সিনারিওস উইথ ইউজ কেস, এই জায়গায় দেখানো হয়েছে, হ্যাঁ। আর হইলো এই জায়গায় ইউজ কেস যে ডেসক্রিপশনটা আছে, সেই ডেসক্রিপশনটা দেখানো হয়েছে আর কি। সেটা যেমন তুমি ডিজাইনটা করবা, তারপরে একটু ডেসক্রাইব করবা আসলে কোনটা দিয়ে কিভাবে কি করা হয়েছে না হয়েছে, কি বুঝাইছে, সেটা তুমি ইউজ কেস ডেসক্রিপশনটা লিখে দিবা, তাহলে ধরো একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে আর। তো এটাই হলো আজকে আমাদের লেকচার, হ্যাঁ। ইউএমএল এর উপর আমাদের প্রথম লেকচার। তো ইউএমএল এর উপর আরো 3টা লেকচার হবে, মোটামুটি 4টা লেকচারই হবে। যদি ইউএমএল এর উপরে আরো বিশাল ইউএমএল, তো এটা জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়া আর কি, যেন তোমরা অ্যাটলিস্ট প্রাথমিক ডিজাইন গুলা করতে পারো আর কি। হোপফুলি এই যে এই 4টা লেকচার পড়লে তোমরা প্রাথমিক যে ডিজাইন গুলো আছে সেই ডিজাইন গুলা করতে পারবে আর কি। তোমাদের যে কাজটা দিলাম সেই কাজটা, ডিজাইনিং এর কাজটা অন্তত করতে পারবে আর কি ভালোভাবে। ঠিক আছে? হ্যালো। জি স্যার। জি স্যার। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে তাহলে কারো কোনো কোশ্চেন টোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি আজকে একটু দ্রুত চলে যাবো আর কি, আমার একটা মিটিং আছে তো আবার। হ্যাঁ আচ্ছা স্যার, আমাদের প্রজেক্টের ব্যাপারে একটু কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ 5 মিনিটের মধ্যে। হ্যাঁ ও আচ্ছা স্যার, আমি আগে গ্রুপ চেঞ্জ করছিলাম, তো তো এখন হ্যাঁ আমি নতুন গ্রুপে আবার অ্যাড হয়েছি, তো আমার 5 মার্কের বিষয়টা আর কি একটু। না না, সেটা তুমি আগের গ্রুপে যদি তোমার রোল নাম্বারটা থেকে থাকে তাহলে তুমি জি তোমার স্যার। সেই 5 নাম্বার কাটা যাবে না। হ্যাঁ সেটা আমি দেখেই আচ্ছা স্যার। সেটা করবো আর কি। ঠিক আছে, ওকে স্যার। ইয়া করে আর কি। আচ্ছা থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার 9 ব্যাচের এক্সাম স্যার সম্ভবত সামনের মাসে হয়ে যাবে স্যার। তো স্যার আমাদের হ্যাঁ এক্সাম কখন হতে পারে? না, তোমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে নাই, সেটা শুধু 9 ব্যাচের ব্যাপারে আসে। তোমাদেরটা হোপফুলি সেটা মানে যখন সিদ্ধান্ত আসবে তখন জানানো হবে আর কি। হ্যাঁ তো 9 ব্যাচেরটা নিয়ে সেটা আমরা 9 ব্যাচের পরীক্ষাটা কতদিন যাবত হতে পারে? হোপফুলি এখনো তো আজকে হয়তো মিটিং হবে, মিটিং এ সিদ্ধান্ত হবে সেই করে। 9 ব্যাচ, তোমাদের 9 ব্যাচে তো লাস্ট ইয়াতে তারা আছে, তো সেই হিসেবে ধরো ওদের থেকে কমপ্লিট করে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করে ইয়া করে দিতে চাচ্ছি আর কি। হ্যাঁ ওদেরটা মোটামুটি সবকিছু ফেব্রুয়ারি অথবা মার্চের প্রথম সপ্তাহ আর কি, এই এর মধ্যেই আশা রাখি হয়ে যাবে আর কি। স্যার তাদের পরীক্ষার পরে আমাদের পরীক্ষা শুরু হবে? তোমাদেরটা এখনো সিদ্ধান্ত হয় নাই, কারণ এটা যেহেতু একদম তোমার ইউজিসি থেকে সিদ্ধান্ত হয়, তারপরে সাস্টের থেকে আসে। তো সাস্টেরও ধরো যারা লাস্ট ইয়ার অথবা লাস্ট সেমিস্টার আছে তাদের বাইরে আর অন্যদের ব্যাপারে এখনো কোনো ডিসিশন আসে নাই আর কি। তো ডিসিশন ওদের পরীক্ষার পরে হয়তো বা ডিসিশন আসতে পারে, তখন হয়তো বা সেটা নিয়ে তোমাদেরকে জানাতে পারবো আর কি। হ্যাঁ স্যার স্যার এরকম ডিসিশন আসলে কি স্যার একটু সময় দেওয়া হবে, মানে 1 মাসের অবশ্যই মতো অবশ্যই, স্যার? তোমরা অবশ্যই সময় পাবে। যেমন তোমাদের 2টা সেমিস্টার তো মোটামুটি পেন্ডিং হয়ে গেছে তাই না, পরীক্ষা, যেমন এই সেমিস্টারটা শেষ হইলে, তাই না? জি স্যার। হ্যাঁ তো এখন তোমাদের তো যদি ফিজিক্যালি যখন স্বাভাবিক অবস্থাও যদি ফিরে আসে, স্যার মাইক্রোফোনে মেবি কোনো প্রবলেম হচ্ছে স্যার। মিউট হয়ে গেছে মনে হচ্ছে। মিউট হয়ে গেছে স্যার। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো
শুনতে পাচ্ছ? জি 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 স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ, তো তোমাদের সেটা মানে তোমাদের যখন পরীক্ষাটা নেওয়া হবে, যদি স্বাভাবিক অবস্থা যদি ফিরে আসে, তখন তোমরা অলমোস্ট প্রায় 1 মাসের মতোই সময় পাবা আর কি একটা পরীক্ষা আগে। সেই হিসেবে তোমরা মানে স্বাভাবিক অবস্থা আসুক আর না আসুক 1 মাস আগেই জানবা আর কি যে তোমাদের পরীক্ষা কবে হবে না হবে আর কি। যেটা হয়তোবা 9 বেচ যেমন তাদের পরীক্ষা হবে হয়তোবা এই মাসের জানুয়ারির শেষে দিয়ে শুরু হবে। তো তারা 1 মাস আগেই জানবে যে তাদের পরীক্ষা কবে, যেন তোমরা তোমাদের মতো একটা ব্যবস্থা করতে পারো। কারণ ওদেরকে তো পরীক্ষা নেওয়া হচ্ছে, ওরা কিন্তু হলেও থাকতে পারবে না, হলে থাকার কিন্তু কোনো ইয়া নাই। তো ওরা নিজেদের ইয়াতে যে নিজেদের ব্যবস্থা যেন একটা নিজেরা করে রাখতে পারে, সেই জন্যই 1 মাস আগে জানাই দেয়, একটা মেন্টাল প্রিপারেশন যেন নিতে পারে, মেন্টালি যেন প্রিপেয়ার থাকতে পারে, সেই জন্য ধরে 1 মাস আগে জানায়। তোমাদের ক্ষেত্রে যদি স্বাভাবিক অবস্থা আসুক আর না আসুক, যদি এরকম কোনো সিদ্ধান্ত আসে যে তোমাদের পরীক্ষা এই সময় নেওয়া হবে অথবা নেওয়া যাইতে পারে, তো তখন হয়তোবা তোমাদেরকে ওই 1 মাস আগেই জানাই দেওয়া হবে, যেন তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারো, সব দিক দিয়ে যেন প্রিপারেশন নিতে পারো আর কি। ঠিক আছে? জি স্যার। এই হলো। আর যাই হোক, তোমাদের যারা প্রজেক্ট সাবমিট করে ফেলছো তো করে ফেলছো, আর যারা করো নাই, যদি কেউ বাকি থাকে তাহলে তার প্রজেক্ট আর সাবমিশন করার আর অপশন নাই। হ্যাঁ, একদম ক্লোজ। এখন শুধু কাজ করবা তোমরা, যেটা ডিজাইনের কাজটা যেটা বললাম, যে ডিজাইনে 4টা লেকচার ইয়া হওয়ার পর আশা রাখি তোমাদের ডিজাইনে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, আর তারপরে তো ইমপ্লিমেন্টেশনের যেটা আছে সেটা করে ফেলবা। করে ফেলার পরে তারপরে যখন আমরা ইনফরমেশন ইউমেল এর ক্লাসটা শেষ হবো, তারপরে আমি তোমাদেরকে রিপোর্ট রাইটিং এর উপরে একটা স্যাম্পল দিয়ে দিব, যে রিপোর্ট রাইটিংটা তোমরা কিভাবে করবা, ডকুমেন্টেশনটা কিভাবে তৈরি করবা, সেটার উপরে একটা স্যাম্পল দিয়ে দেবো। সেই স্যাম্পলটা অ্যানালাইসিস করে তারপরে তোমরা তোমাদের মতো তোমাদের সফটওয়্যারের জন্য যেরকম ডকুমেন্টেশন দরকার সেই ডকুমেন্টেশনটা তৈরি করবা আর কি। যাদের তোমাদের যারা ডকুমেন্টেশনের দায়িত্বে আছে তারা সেটা ভালোভাবে অ্যানালাইসিস করবে। অন্যরাও পড়বা, বাট যারা মূলত ডকুমেন্টেশনের দায়িত্বে যে 1-2 জন থাকবা, তারা সেটা বেশ ভালোভাবে অ্যানালাইসিস করে তারপরে সেই ডকুমেন্টটা রেডি করবা। সেটা আমি ইউমেল এর হোপফুলি ইউমেল এর তো 4টা ইয়া, তো আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে। আজকে তো সোমবার, এই বুধবারে আরেকটা ক্লাস হবে, আর আগামী সপ্তাহে বাকি 2টা হয়ে যাবে। তো 4টা মোটামুটি, মানে মোট কথা এই মাসের ভিতরে, আমাদের এই মাস না আগামী মাসের প্রথম সপ্তাহের ভিতরে আমাদের ইউমেলটা শেষ হয়ে যাবে। তারপরে তো মানে আগামী জানুয়ারির ভিতরে আমাদের এটা শেষ হয়ে যাবে আর কি ক্লাস। জানুয়ারির 20 তারিখের ভিতরে আশা রাখি আমাদের টোটাল এটা এই ইয়াটা শেষ হয়ে যাবে, ক্লাসটা শেষ হয়ে যাবে। আর তোমরা তোমাদের প্রজেক্ট সাবমিট করবা হলো ফেব্রুয়ারির 15 তারিখে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। হ্যাঁ, আমি ক্লাসটা ইন করে দিলাম। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদাব। হ্যাঁ। আচ্ছা যাই হোক।